হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। BCS 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে ইংলিশ লিটারেচার লেকচার 2। আমাদের ইংলিশ লিটারেচার লেকচার 2 এ যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে এলিজাবেথেন পিরিয়ডের ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, থমাস ন্যাশ, রবার্ট গ্রিন, জন লিলি, জর্জ পেলে। এরা অর্থাৎ এই যে 6 জন রয়েছে ওনারা হচ্ছেন ইউনিভার্সিটি উইটস যাদেরকে বলা হয়। তারপর হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ডে বেন জনসন, জন ডান, জন ওয়েবস্টার। ক্যারোলাইন পিরিয়ডে রবার্ট হেরিক, জর্জ হারবার্ট। কমনওয়েলথ পিরিয়ডে থমাস হবস, জন মিল্টন, অ্যান্ড্রু মার্ভেল, হেনরি বেগন। লিটারারি টার্মসের মধ্যে রয়েছে হাইপারবোল ও প্যারাডক্স। তো চলুন দেখুন। প্রথমেই যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইউনিভার্সিটি, অর্থাৎ আমরা যে 6 জন লেখকের নাম আমরা জানলাম লেকচারের সামারি থেকে। সেই 6 জন হলো ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, থমাস ন্যাশ, রবার্ট গ্রিন, জন লিলি এবং জর্জ পেলে। University wits, they are young dramatists who wrote and performed in London in 16th century. 1600 শতাব্দীর দিকে যারা ইয়াং ড্রামাটিস্ট ছিল, এলিজাবেথেন পিরিয়ডের মধ্যে যারা ইয়াং ড্রামাটিস্ট ছিল এবং সেই সময় তারা নাটক লিখত এবং পারফর্ম করত লন্ডনে, তাদের মধ্যে তাদেরকে ইউনিভার্সিটি উইটস বলা হয়। They were called university wits because they were witty and were highly educated in Oxford and Cambridge. তাদেরকে ইউনিভার্সিটি উইটস বলার কারণ হচ্ছে তারা সেই সময়কার মধ্যে উচ্চ শিক্ষিত ছিল, যারা অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষা অর্জন করেছিল এবং অর্জন করার সময় এবং পরবর্তী সময় তারা এই ইউনিভার্সিটি উইটস এই পড়ার সময় তারা নাটক রচনা এবং পারফর্ম করত। তো সেই জন্য তাদেরকে বলা হয় ইউনিভার্সিটি উইটস। They are Christopher Marlowe, Thomas Kidd, Thomas Nash, Robert Greene, John Lilly, George Pelé। এই 6 জন ছিল মূলত ইউনিভার্সিটি উইটস। ইউনিভার্সিটি উইটসের কথা আসলে এই 6 জনকে মূলত ধরা হয়। আমরা নামগুলো আরেকবার একটু জেনে নিই কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, থমাস ন্যাশ, রবার্ট গ্রিন, জন লিলি এবং জর্জ পেলে। তো প্রথমে রয়েছে ক্রিস্টোফার মার্লো হচ্ছে 1564 সালে জন্মগ্রহণ করেছিল এবং 1593 সালে মৃত্যুবরণ করেছিল। 1564 সালে, অর্থাৎ আমরা যা আরেকটা জানি যে উইলিয়াম শেক্সপিয়ারও 1564 সালে জন্মগ্রহণ করেছিল। তো ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড প্লে রাইট হিসেবে ক্রিস্টোফার মার্লো বিখ্যাত। ক্রিস্টোফার মার্লো যে পয়েন্টগুলোর জন্য খুবই বিখ্যাত, যে পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো হচ্ছে famous English poet and playwright. He introduced blank verse as a form of dramatic expression. He is considered the greatest dramatist before Shakespeare. He was contemporary of William Shakespeare. He was an actor and playwright. He is called the father of English tragedy. His famous play is Dr. Faustus. Famous poem, The Passionate Shepherd to His Love. তো ক্রিস্টোফার মার্লোর পয়েন্টগুলো আরেকবার একটু দেখে নিই। ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড প্লে রাইট। হি ইন্ট্রোডিউস ব্ল্যাঙ্ক ভার্স, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে। হি ইন্ট্রোডিউস ব্ল্যাঙ্ক ভার্স অ্যাজ এ ফর্ম অফ ড্রামাটিক এক্সপ্রেশন। হি ইজ কনসিডার্ড দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট বিফোর শেক্সপিয়ারের পূর্ববর্তী সময়ে সবচেয়ে বিখ্যাত যিনি ড্রামাটিস্ট ছিলেন তিনি ছিলেন ক্রিস্টোফার মার্লো। হি ওয়াজ কন্টেম্পোরারি অফ উইলিয়াম শেক্সপিয়ার, সমসাময়িক লেখক ছিলেন। He was an actor and playwright. তিনি নিজে পারফর্মও করতেন, আর এই জন্য তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি বলা হয় ক্রিস্টোফার মার্লোকে, কারণ তার বিখ্যাত একটি প্লে রয়েছে যেটি একটি ট্র্যাজেডি, সেটি হচ্ছে ডক্টর ফস্টাস। আর তার বিখ্যাত পোয়েম হচ্ছে প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ।
এখানে আরো কয়েকটি জিনিস আপনাদের একটু মনে রাখতে হবে। তার আরো তিনটি ট্র্যাজেডি রয়েছে। সেগুলো হচ্ছে টিম্বারলাইন দ্য গ্রেট, এটি মোগল সম্রাট বাবরের পূর্বপুরুষ রাজা তৈমুর লংকে নিয়ে লেখা, দ্য টিম্বারলাইন দ্য গ্রেট। দ্য ট্র্যাজিক্যাল হিস্টরি অফ ডক্টর ফস্টার, সেটা তো আমরা বলেছি। দ্য জু অফ মাল্টা, এটি হচ্ছে একজন সুদখোর মাল্টা ইহুদি, চড়া সুদখোর যিনি ছিল তাকে নিয়ে লেখা। এডওয়ার্ড টু হচ্ছে আনকোয়েশ্চনেবলি মার্লোর মাস্টারপিস। এডওয়ার্ড টু কে বলা হয় যে ক্রিস্টোফার মার্লোর আরেকটি মাস্টারপিস। দ্বিতীয় হচ্ছে থমাস কিড। 1558 সালে জন্মগ্রহণ করে এবং 1594 সালে মৃত্যুবরণ করে। 1598 সালে জন্মগ্রহণ করে এবং 1594 সালে মৃত্যুবরণ করে। He is a famous English dramatist. He wrote the revenge play in English literature for the first time. থমাস কিড লিখেছিল এবং সেই প্লেটার নাম ছিল দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। ফেমাস ড্রামাটি ছিল স্প্যানিশ ট্র্যাজেডি। It is a typical pre-Shakespeare bloody drama. It is a typical pre-Shakespeare bloody drama. এই দ্য স্প্যানিশ ট্র্যাজেডির মধ্যে আরেকটি বিষয় রয়েছে, যেটি হচ্ছে যে প্লে উইদিন এ প্লে, একটা টার্ম রয়েছে, অর্থাৎ নাটকের ভেতরে নাটক, সেটা এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং এই স্প্যানিশ ট্র্যাজেডিটা হচ্ছে একটি রিভেঞ্জ প্লে এবং এটি খুবই বিখ্যাত একটি ড্রামা। তারপর রয়েছে থমাস ন্যাশ, যিনি 1567 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1601 সালে মৃত্যুবরণ করেছিলেন। তিনি একজন এলিজাবেথান ড্রামাটিস্ট। এটা বেশি একটা গুরুত্বপূর্ণ নয়। তারপর রয়েছে রবার্ট গ্রিন, 1558 সালে জন্ম এবং 1592 সালে মৃত্যু। তিনি একজন ইংলিশ ড্রামাটিস্ট ছিলেন। He made a polemic attack on William Shakespeare on Green's, Grove's Ode and Wit. তারপর রয়েছে 5 নম্বর জন লিলি, 1553 সালে জন্মগ্রহণ করেছে এবং 1603 সালে মৃত্যুবরণ করেছিল। তিনি একজন ইংলিশ ড্রামাটিস্ট। He is best known for his famous book Iphuis, The Anatomy of Wit. The Anatomy of Wit. Famous comedies Endymion, Midas, ইত্যাদি। His early style euphemism, তার লিটারারি স্টাইল ছিল ইউফেমিজম। তারপর রয়েছে জর্জ পেলে, 1556 সালে জন্মগ্রহণ করেছিল এবং 1596 সালে মৃত্যুবরণ করেছিল। তিনি একজন ইংলিশ ড্রামাটিস্ট ছিলেন এবং তার রিমার্কেবল ওয়ার্ক হচ্ছে দ্য অ্যারাইনমেন্ট অফ প্যারিস, এডওয়ার্ড ওয়ান, দ্য ওল্ড ওয়াইফস টেল। এডওয়ার্ড ওয়ান লিখেছে জর্জ পেলে, কিন্তু এডওয়ার্ড টু লিখেছে ক্রিস্টোফার মার্লো। একটু মনে রাখতে হবে, এডওয়ার্ড ওয়ান হচ্ছে জর্জ পেলে এবং এডওয়ার্ড টু হচ্ছে ক্রিস্টোফার মার্লো। এই ছিল 6 জন ইউনিভার্সিটি। তবে এদের মধ্যে এবার 14 BCS জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, এই দুজন খুবই গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে জ্যাকোবিয়ান পিরিয়ড। জ্যাকোবিয়ান পিরিয়ডটা শুরু হয়েছিল 1603 সালে এবং এটি শেষ হয়েছে 1634 সালে। জ্যাকোবিয়ান পিরিয়ডের গুরুত্বপূর্ণ রাইটার হচ্ছেন জর্জ চ্যাপম্যান, বেন জনসন, জন ওয়েবস্টার, ফ্রান্সিস বেকন, থমাস ডেকার ইত্যাদি। এই 5 জনের মধ্যে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে বেন জনসন, জন ওয়েবস্টার, ফ্রান্সিস বেকন, এই 3 জন। চলুন আমরা 5টি পড়ে নিই। সেগুলো হচ্ছে জর্জ চ্যাপম্যান 1559 সালে জন্মগ্রহণ করেছে এবং 1634 সালে মৃত্যুবরণ করেছে। আমরা দেখতে পাচ্ছি জ্যাকোবিয়ান পিরিয়ড শেষ হয়েছিল 1634 সালে এবং জর্জ চ্যাপম্যান মৃত্যুবরণও করেছেন 1634 সালে।
He is best remembered for translation of Homer's Iliad and Odyssey into English. আমরা সকলেই হোমারের ইলিয়াড এবং ওডিসির কথা জানি। এই দুটো বই যিনি প্রথম ট্রান্সলেট করেছিলেন, ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন, তিনি হচ্ছেন জর্জ চ্যাপম্যান। ফেমাস কমেডি, তিনি কমেডিও লিখেছিলেন, চিলড্রেন অফ দ্য চ্যাপেল, দ্য হিউমারাস ডেজ মার্থ, দ্য উইডোজ টেয়ার। তারপর রয়েছে বেন জনসন। বেন জনসন খুবই বিখ্যাত একজন ড্রামাটিস্ট এবং তিনি কমেডির জন্য খুবই বিখ্যাত। 1572 সালে তিনি জন্মগ্রহণ করেছেন এবং 1637 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তিনি একজন অ্যাক্টরও ছিলেন। হি স্টার্টেড রাইটিং ইন এলিজাবেথান পিরিয়ড। তিনি এলিজাবেথান পিরিয়ডে লেখা শুরু করেছিলেন, কিন্তু ওনাকে জ্যাকোবিন পিরিয়ডের মধ্যে ধরা হয়। হি রোট মেনি ফেমাস কমেডি। তিনি অনেকগুলো কমেডি লিখেছিলেন বেন জনসন। তার কমেডিগুলোর মধ্যে রয়েছে কমেডি অফ হিউমার, তার বেন জনসনের কমেডিগুলোর মধ্যে রয়েছে এভরি ম্যান ইন হিজ হিউমার, তারপরে কমেডি অফ হিউমার্স। His comedies are known as comedy of humor. It is related to the medical theory. বেন জনসন একমাত্র বেন জনসনের এই ড্রামাগুলোকে, কমেডি ড্রামাগুলোকে মেডিকেল থিওরি হিসেবে কানেক্টেড করা যায়। তো তার বিখ্যাত যে লেখাগুলো রয়েছে সেগুলো হচ্ছে দ্য কেস ইজ অল্টার্ড, এভরি ম্যান ইন হিজ হিউমার গুরুত্বপূর্ণ, ভোলপনি, দ্য ফক্স, বেস্ট টেবল, দ্য সাইলেন্ট ওমেন, every man out of his humor, every man in his humor, every man out of his humor, a tale of Tub, the idol of dogs, the alchemist, the new inn or the lightheart. এই জিনিসগুলো হচ্ছে এই ড্রামাগুলোকে বেন জনসন লিখেছিলেন। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কয়েকটি, সেগুলো হচ্ছে দ্য সাইলেন্ট ওমেন, এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, ভোলপনি। 37 এর ভোলপনি নিয়ে কোশ্চেন হয়েছিল। অ্যালকেমিস্টও রয়েছে। চারটি খুবই গুরুত্বপূর্ণ। হি ওয়াজ এ কন্টেম্পোরারি অফ শেক্সপিয়ার অ্যান্ড ক্রিস্টোফার মার্লো। বেন জনসন অফ শেক্সপিয়ার এবং ক্রিস্টোফার মার্লোর সমসাময়িক রাইটার ছিলেন। তারপর রয়েছে জন ওয়েবস্টার, আরেকজন গুরুত্বপূর্ণ ড্রামাটিস্ট, ফেমাস ইংলিশ ড্রামাটিস্ট তিনি। He proclaimed himself as the heir to Shakespeare after the departure of Shakespeare from Globe Theatre. অর্থাৎ শেক্সপিয়ার গ্লোব থিয়েটার থেকে বেরিয়ে যাওয়ার পরে গ্লোব থিয়েটারের দেখাশোনা করতেন বা গ্লোব থিয়েটারে যিনি ছিলেন তিনি ছিলেন জন ওয়েবস্টার। তার বিখ্যাত ড্রামা হচ্ছে দ্য ডাচেস অফ মালফি। দ্য ডাচেস অফ মালফি বিখ্যাত একটি ড্রামা এবং এই ডাচেস অফ মালফির বিখ্যাত ক্যারেক্টার হচ্ছে অ্যান্টোনিও, তারপরে হচ্ছে বসোলা, হচ্ছে দুই ভাই ফার্দিনান্ড অ্যান্ড কার্ডিনাল, এই দুজন। হি ওয়াজ এ ফেমাস ফর রাইটিং ট্রাজেডি। জন ওয়েবস্টার ট্রাজেডি লেখার জন্য খুবই বিখ্যাত ছিলেন। তারপরে রয়েছেন ফ্রান্সিস বেকন। তিনি কোনো ড্রামাটিস্ট নন, তিনি হচ্ছেন স্টেটসম্যান, ফিলোসফার। তাকে বলা হয় যে ফাদার অফ ইংলিশ প্রোজ বা এসে। He served as Attorney General and Lord Chancellor of England. Famous work Novium Organum, The Advancement of Learning. Famous essays হচ্ছে the of roots, of studies, of great place, of marriage and single life, etc.
জন ওয়েবস্টার জন ওয়েবস্টারের আরেকটি বিখ্যাত রয়েছে, আরেকটি বিখ্যাত ড্রামা রয়েছে, সেটি হচ্ছে দ্য হোয়াইট ডেভিল। দ্য হোয়াইট ডেভিল এই ড্রামাটিও অনেকটা বিখ্যাত ফেমাস ড্রামা দ্য হোয়াইট ডেভিল। আর আরেকটি ফেমাস মোস্ট ফেমাস ড্রামা হচ্ছে দ্য ডাচেস অফ মাল্টি। তারপরে রয়েছে থমাস ডেকার। থমাস ডেকার ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। famous dramas old fortunes, the showmaker holiday, the showmaker's holiday. Famous prose work হচ্ছে the bellman of London. ফ্রান্সিস বেকনের কয়েকটি কোর্স রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। সেগুলো হচ্ছে রিডিং মেক এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, রাইটিং অ্যান্ড এক্সাক্ট। রিডিং মেক এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, রাইটিং অ্যান্ড এক্সাক্ট। পড়াশোনা একজন পূর্ণাঙ্গ মানুষ গড়ে তোলে, আলাপচারিতা তৈরি করে উপস্থিত বুদ্ধিসম্পন্ন মানুষ, এবং লেখালেখি একজন সঠিক মানুষ তৈরি করে। এটি হচ্ছে অফ স্টাডি, তার যে সেটি রয়েছে সেটি একটি কোর্স। দ্বিতীয় কোর্স যেটি রয়েছে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। অধ্যয়ন আনন্দের জন্য, সুন্দরভাবে কথা বলার জন্য এবং জীবিকা উপার্জনের দক্ষতার জন্য। এটিও অফ স্টাডিজের একটি কোর্স। 3 নম্বর কোর্স হচ্ছে some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested. কিছু বই আস্বাদনের জন্য, কিছু গলাধকরণের জন্য এবং কিছু চিবানো ও হজম করানো। অর্থাৎ সবকিছু কিছু সবকিছু। It means something from everything and everything from something. এটা হচ্ছে অফ স্টাডিজের একটি কোর্স। 4 নম্বরে হচ্ছে a mixture of life does ever add flavor. A mixture of life does ever add flavor. সত্যের সঙ্গে একটু মিথ্যার খাদ মিশিয়ে নিলে তা আরো আনন্দকর হয় বা আনন্দদায়ক হয়। A mixture of life does ever add flavor. এটা হচ্ছে অফ ট্রুথস এর একটি কোর্স। 5 নম্বর হচ্ছে it is impossible to love and to be wise. It is impossible to love and to be wise. একই সাথে প্রেম করা এবং জ্ঞানী হওয়া অসম্ভব। এটি হচ্ছে অফ লাভের একটি কোর্স। It is impossible to love and to be wise. বাংলা হচ্ছে একই সাথে প্রেম করা এবং জ্ঞানী হওয়া অসম্ভব। 6 নম্বর কোর্স অপরচুনিটি মেক্স এ থিপ। সুযোগী মানুষকে চোর বানায়। এটি ফ্রান্সিস বেকন encompasses the concept that anyone would be capable of committing a theft if there were no controls in place and no punishment for the crime. 7. Wives are young men's mistress. Companies for middle age and old man's nurse. Wives are young men's mistress. Companies for middle age and old man's life. এটি হচ্ছে অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফের একটি কোর্স। এরপরে রয়েছে মেটাফিজিক্যাল পোয়েট। মেটাফিজিক্যাল পোয়েট এই সময়টি। মেটাফিজিক্যাল পোয়েটের কথা আসলে আমরা যে নামগুলো আগে মাথায় চলে আসে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জন ডান, জর্জ হারবার্ট, হেনরি বগান, আব্রাহাম কাউলি, অ্যান্ড্রু মার্ভেল। তবে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, জর্জ হারবার্ট। এই তিনটি একটু বেশি গুরুত্বপূর্ণ। The term metaphysical poet was used first time by John
Dryden. Metaphysical poet was used first time by John Dryden. Metaphysical poets are John Donne, George Herbert, Andrew Marvell, Henry Vaughan, and Abraham Cowley. জন ডান 1572 সালে জন্মগ্রহণ করেছিল এবং 1631 সালে মৃত্যুবরণ করেছে। গ্রেটেস্ট মেটাফিজিক্যাল পোয়েট হচ্ছে জন ডান। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েটস। জন ডান হচ্ছে মেটাফিজিক্যাল ফাউন্ডার অফ মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েটস এর ফাউন্ডার। হি ইজ কল্ড পোয়েট অফ লাভ। হি ইজ কল্ড পোয়েট অফ লাভ। ফেমাস পোয়েমস দ্য গুড মরো, দ্য প্লি, দ্য সানরাইজিং, দ্য ক্যানোনাইজেশন। জন ডানের এই চারটি খুবই বিখ্যাত এবং খুবই আলোচিত, এবং এটি এই চারটির মধ্যে থেকে প্রশ্নে আসার সম্ভাবনা রয়েছে। তার ফেমাস এই চারটি নামগুলো আমরা আরেকবার একটু জেনে নিই। সেগুলো হচ্ছে দ্য গুড মরো, দ্য প্লি, দ্য সানরাইজিং, দ্য ক্যানোনাইজেশন। জর্জ হার্বার্ট 1553 সালে জন্ম এবং 1633 সালে মৃত্যুবরণ করেছেন। ফেমাস মেটাফিজিক্যাল পোয়েট, তার ফেমাস পোয়েম হচ্ছে দ্য টেম্পল। দ্য টেম্পল জর্জ হার্বার্টের একটি মনে রাখতে হবে, দ্য টেম্পল। হেনরি ভগান ফেমাস মেটাফিজিক্যাল পোয়েট অ্যান্ড ফিজিশিয়ান ছিলেন। তার বিখ্যাত হচ্ছে সিলেক্স সিন্টিলিয়ান, মাউন্ট অফ অলিভস, দ্য কেমিস্ট কি। আব্রাহাম কাউলি 1618 সালে জন্ম, 1667 সালে মৃত্যু। মেটাফিজিক্যাল পোয়েট, ফেমাস পোয়েম কনস্ট্যান্টিয়া পিলেটাস। 5 নম্বরে অ্যান্ড্রু মার্ভেল। 1621 সালে জন্ম এবং 1678 সালে মৃত্যু। ফেমাস মেটাফিজিক্যাল পোয়েট, হি ওয়াজ এ ফ্রেন্ড অ্যান্ড অ্যাডমিরার অফ জন মিল্টন। জন মিল্টনের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। লাস্ট পোয়েট অফ মেটাফিজিক্যাল স্কুলের লাস্ট পোয়েট ছিল অ্যান্ড্রু মার্ভেল। মোস্ট ফেমাস পোয়েম হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস। এখানে এই দুটি মেটাফিজিক্যালের এরিয়া থেকে পোয়েটের এরিয়া থেকে দুজনে খুবই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যেগুলো হচ্ছে জন ডান এবং অ্যান্ড্রু মার্ভেল। জন ডান হচ্ছে মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েটস এর ফাউন্ডার এবং লাস্ট পোয়েট অফ মেটাফিজিক্যাল স্কুলের ছিল অ্যান্ড্রু মার্ভেল। জন ডানের বিখ্যাত হচ্ছে দ্য গুড মরো, দ্য প্লি, দ্য সানরাইজিং, দ্য ক্যানোনাইজেশন, আর অ্যান্ড্রু মার্ভেলের হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস। ক্যারোলিন এইজ 1625 সালে শুরু হয়েছে এবং 1649 সালে শেষ হয়েছিল। Caliber poet. They are group of Wit 17th century English lyric poet. They were very much related to the King Charles I. Cavalier poets বলা হয় ক্যারোলিন এজের যারা পোয়েট ছিলেন। Cavalier poets is different from traditional poetry in its subject matter. Cavalier poetsরা ছিল ক্যারোলিন এজের পোয়েট যারা ছিলেন তারা ছিল Cavalier poets। তাদের সাবজেক্ট গুলো ছিল ট্র্যাডিশনাল পোয়েট্রি থেকে একটু ভিন্ন। এদের মধ্যে বিখ্যাত হচ্ছেন রবার্ট হেরিক, থমাস ক্যারিউ, স্যার জন স্ট্যাকলি। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে রবার্ট হেরিক, ফেমাস ইংলিশ লিরিক পোয়েট। তিনি লিখতেন, এই সময় তারা লিরিকের মতো করে পোয়েমগুলো লিখতেন। হি ইজ কনসিডার্ড গ্রেটেস্ট ক্যাবলার পোয়েট হচ্ছে রবার্ট হেরিক। আর ওনার বিখ্যাত যে কবিতা সেটি হচ্ছে টু ড্যাফোডিল। থমাস ক্রু, স্যার জন স্ট্যাকলি, এই দুটো রয়েছে। থমাস ক্যারল ছিলেন একজন ক্যাবলার পোয়েট। হি ওয়াজ chosen and favored by King Charles I. কিং চার্লস ওই সময়ের
কিং ছিলেন এবং তিনি চুজ করেছিলেন এবং তার ফেভারিট ছিল থমাস ক্যারে। ফেমাস পোয়েম হচ্ছে এ র্যাপচার টু ট্যাক্সাম লাভ স্কার্টশিপ, লাভ কোর্টশিপ। তার জন স্যাকলিং 1609 সালে জন্ম এবং 1642 সালে মৃত্যুবরণ করেছেন। He was an English poet and courtier. He is famous for his poem Ballad upon a Wedding. Ballad upon a Wedding. তারপর আছে পিউরিটান এজ। পিউরিটান এজ 1620 থেকে 1660 সাল পর্যন্ত স্থায়ী ছিল এবং পিউরিটান এজের সবচেয়ে বিখ্যাত যিনি তিনি হচ্ছেন জন মিল্টন। জন মিল্টনের কথা আমরা সবাই জানি, যিনি প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেইন লিখে বিখ্যাত হয়েছে। তো তার পয়েন্টগুলো আমরা একটু দেখে নিই। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট রাইটার অফ দ্য পিউরিটান পিরিয়ড। পিউরিটান এজের সবচেয়ে বিখ্যাত রাইটার হচ্ছেন জন মিল্টন। তিনি 1608 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1674 সালে মৃত্যুবরণ করেছেন। হি ইজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড এ স্কলার হু ইজ বেস্ট নোন ফর হিজ এপিক পোয়েম প্যারাডাইস লস্ট। জন মিল্টন দ্য প্যারাডাইস লস্ট এপিক পোয়েম প্যারাডাইস লস্টের জন্য বিখ্যাত। হি ইজ কল্ড দ্য মাস্টার অফ গ্রেট মাস্টার অফ ওয়ার্ডস বা এপিক পোয়েট। গ্রেট মাস্টার অফ ওয়ার্ডস বা এপিক পোয়েট বলা হয় জন মিল্টনকে। Paradise Lost is divided into 10 books part in its first edition, but in second edition it was redivided into 12 books বা 12 parts. তো প্রথমত প্যারাডাইস লস্ট 10টি ভাগে বিভক্ত ছিল বা 10টি পার্টে বিভক্ত ছিল, কিন্তু পরবর্তী এডিশনে এটি 12টি ভাগে ভাগ করা হয়েছে। প্যারাডাইস লস্ট এর থিম হচ্ছে Justify the ways of God to men. Paradise Lost এর থিম ছিল Justify the ways of God to men. He published a pamphlet, সেটি হচ্ছে Areopagitica, which advocated the freedom of press. তিনি একটি পাম্পলেট লিখেছিলেন। তার সময়ে প্রেসের পাবলিকেশন নিয়ে কিছু ঝামেলা ছিল, যে পাবলিশ করা যেত না বা পাবলিকেশনে প্রকাশ করা যেত না, অনেক কিছু প্রকাশ করা যেত না। তো সেগুলোর জন্য তিনি একটি পাম্পলেট লিখেছিলেন যা নাম দিয়েছিলেন অ্যারিওপ্যাজিটিকা। এটির মূল বিষয়বস্তু ছিল ফ্রিডম অফ প্রেস। His first published poem was on Shakespeare. জন মিল্টনের প্রথম যে কবিতা পাবলিশ হয়েছিল সেটি ছিল on Shakespeare. Paradise Lost was composed by the blind Milton from 1658 to 1664. As a blind poet, Milton dedicated his verse to a series of aids in his employ. Epic Paradise Lost, Paradise Regained. The poem ছিল Lycidas, Thomas on Shakespeare. Lycidas, Thomas on Shakespeare. Sonnet on the blindness, যে তিনি ব্লাইন্ড ছিলেন এবং ওই সময়ে তিনি আরেকটি সনেট লিখেছিলেন, সেটি হচ্ছে অন দ্য ব্লাইন্ডনেস। প্লে হচ্ছে স্যামসন অ্যাগনিস্টেস। স্যামসন অ্যাগনিস্টেস ছিলেন একজন কুস্তিগির বা রেসার। তাকে নিয়ে তিনি লিখেছিলেন দ্য স্যামসন অ্যাগনিস্টেস। তার প্রোজ হচ্ছে অ্যারোপ্যাজিটিকা। প্রোজ বা পাম্পলেট হচ্ছে অ্যারোপ্যাজিটিকা। Paradise Lost is separated into 12 books, or say in the second edition it was divided into 12 books. The length of which is very greatly. সবচেয়ে বড় যে বইটা ছিল সেটা ছিল 9 নম্বর বইটি সবচেয়ে বড় ছিল এবং সবচেয়ে শর্টেস্ট ছিল 6 নম্বর বই। সবচেয়ে বড় যেটি ছিল সেটি লাইনের সংখ্যা ছিল 1189
এবং সবচেয়ে ছোট যেটি ছিল সেটি ছিল 640 লাইন। জন মিল্টনের কিছু বিখ্যাত কোটেশন রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে, ইট ইজ বেটার টু reign in hell than serve in heaven. It is better to reign in hell than serve in heaven. অর্থাৎ স্বর্গের দাসত্বের থেকে নরকের রাজত্ব ভালো। এটা এই স্পিচটি দিয়েছিল শ্যাটান। শ্যাটান ইন প্যারাডাইস লস্টে এই স্পিচটি দিয়েছিল। আরেকটি কোট হচ্ছে, চাইল্ডহুড শোজ দ্য ম্যান as morning shows the day. Childhood shows the man as morning shows the day. এর মানে হচ্ছে যে সকালেই বোঝা যায় দিনটি কেমন যাবে, তেমনি শিশুবেলায় বোঝা যায় মহৎ মানুষের প্রতিচ্ছবি। এইসব জন মিল্টন। তারপর রয়েছে জন বনিয়ান। তিনি 1628 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1688 সালে মৃত্যুবরণ করেছেন। হি ওয়াজ ইংলিশ প্রিচার। He is an author of an allegorical novel, Pilgrim's Progress. জন বানিয়ানের বিখ্যাত হচ্ছে Pilgrim's Progress. During the Restoration, he spent 12 years in a prison, and there he wrote the allegorical novel Pilgrim's Progress. 12 বছর তিনি জেলে ছিলেন। এই সময় রেস্টোরেশন পিরিয়ডের সময় তিনি 12 বছর জেলে ছিলেন এবং সেই সময় তিনি অ্যালেগরিক্যাল একটি নোবেল লিখেছেন, পিলগ্রিমস প্রোগ্রেস। তো এই ছিল ইংলিশ লিটারেচার লেকচার 2 এর বিষয়বস্তু। আমরা বিষয়বস্তু যেগুলো কভার করেছি সেগুলো ছিল ক্রিস্টোফার মার্লো, এলিজাবেথিয়ান পিরিয়ডের ক্রিস্টোফার মার্লো, যারা ইউনিভার্সিটি উইটস ছিলেন সেই ইউনিভার্সিটি উইটসের 6 জন রাইটার, ক্রিস্টোফার মার্লো, থমাস থিয়েস, থমাস ন্যাশ, রবার্ট গ্রিন, জন লিলি এবং জর্জ ওয়েল। জ্যাকোবিয়ান পিরিয়ডে আমরা দেখেছি জন বেনসন, জন ডান, জন ওয়েবস্টার ইত্যাদি। জন বেনসনের ভোলপনি জেনেছি। জন ডান একজন মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন এবং তার কয়েকটি পোয়েম, আমরা পোয়েমের নামগুলো জেনেছি, সেগুলো ছিল দ্য ক্যানোনাইজেশন, দ্য প্লি, এইগুলো ছিল। তারপর রয়েছে জন ওয়েবস্টারের বিখ্যাত হচ্ছে দ্য ডাচেস অফ মালফি। জন ওয়েবস্টারের বিখ্যাত ড্রামা। তার আরেকটি বিখ্যাত ড্রামা ছিল দ্য হোয়াইট ডেভিল। তবে ক্যারোলিনে এই যে আমরা দেখেছি রবার্ট হেরিক এবং জর্জ হারবার্ট দেখেছি। রবার্ট হেরিককে বলা হয় দ্য গ্রেটেস্ট ক্যাবলেয়ার পোয়েট বলা হয় রবার্ট হেরিককে। থমাস হবস, জন মিল্টন সম্বন্ধে আমরা জেনেছি। জন মিল্টন প্যারাডাইস লস্ট এন্ড প্যারাডাইস রিগেইন এই দুটি লিখে যিনি বিখ্যাত হয়েছেন। জন মিল্টন একজন ব্লাইন্ড পোয়েট, যিনি তার ব্লাইন্ডনেস নিয়ে লিখেছে, একটি সনেট লিখেছেন। তারপর অ্যান্ড্রু মার্বেল ছিলেন কমনওয়েলথ পিরিয়ডের একজন, তিনি মেটাফিজিক্যাল স্কুলের লাস্ট পোয়েট ছিলেন এবং জন ডান ছিলেন মেটাফিজিক্যাল পোয়েট স্কুল অফ পোয়েট তার ফাউন্ডার। এই জিনিসগুলো আমরা দেখেছি। আর লিটারেরি টার্মগুলো আমরা পরবর্তীতে একসাথে সবগুলো লিটারেরি টার্ম যেগুলো গুরুত্বপূর্ণ সবগুলো নিয়ে একটা লেকচার আমরা তৈরি করব, সেটা অবশ্যই আপনাদের কাছে প্রয়োজন। ধন্যবাদ। আশা করি তথ্যগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন, ভিডিওগুলো শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।